2012 সালে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে লিচু খেয়ে মারা যায় 13 শিশু। এই ঘটনা সে সময় সারা বাংলাদেশে ব্যাপকভাবে সমালোচিত হয়। তার ঠিক 3 বছর পর 2015 সালে আবারও সেই একই জেলায় লিচু খেয়ে মারা যায় 15 শিশু। এই দুটি ঘটনায় সাধারণ জনগণ থেকে শুরু করে কৃষিবিদ এবং কি বিদেশি সংস্থাগুলো নড়েচড়ে বসে। সমস্যা কি আসলে লিচুতে নাকি অন্য কিছুতে? অনেকেই ধারণা করেন লিচুতে মিশানো কীটনাশক ওই শিশুদের মৃত্যুর জন্য দায়ী। আবার অনেকে মনে করেন লিচুতে থাকা ভাইরাসের কারণে। কিন্তু দীর্ঘদিন গবেষণার পর যুক্তরাষ্ট্রের গবেষকরা যখন রিপোর্ট প্রকাশ করলো, সেটা ছিল একেবারে চোখ কপালে তোলার মতো। ওই গবেষণায় উঠে আসে যখন ওই শিশুদের মৃত্যু হয়, ওই সময় কৃষকরা জমিতে অত্যন্ত বিষাক্ত এন্ডোসালফান নামক কীটনাশক ব্যবহার করেছিল, যা ছিল মারাত্মক বিষাক্ত। পৃথিবীর অনেক দেশেই এই কীটনাশক নিষিদ্ধ। ওই বিষ লিচুতে মিশে গিয়েছিল, যা খাওয়ার মাত্র 20 ঘন্টার মাঝে শিশুদের মস্তিষ্কে প্রদাহের কারণে মৃত্যু হয়। আরও একটা ভয়াবহ রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরছি। বাংলাদেশে প্রতি বছর কৃষি থেকে জিডিপির পরিমাণ কমে যাচ্ছে, আর সেই সাথে কমছে কৃষি জমি ও কৃষকের সংখ্যাও। 2021 সালের তথ্য অনুযায়ী বাংলাদেশের এগ্রিকালচার ল্যান্ডের পরিমাণ 77.35%, যা স্বাধীনতার পর 1976 সালে ছিল 91.83%। বিবিসির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের একসময় সবচেয়ে বেশি প্রবৃদ্ধির খাত ছিল কৃষিখাত। 2021-22 অর্থ বছরে বাংলাদেশের মোট জিডিপির 3.05% আসে এই খাত থেকে। উপরের রিপোর্টগুলি দেখার পর আপনি নিশ্চয়ই বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা করতে পারছেন। আপনার মনে অবশ্যই প্রশ্ন এসেছে যে কৃষির এই অবস্থার জন্য দায় আসলে কারা? আগামী 5 থেকে 10 বছর পর বাংলাদেশের কৃষির ঠিক কি অবস্থা হবে? ক্রমবর্ধমান শহরমুখী জনগণের কাছে কৃষির অপসম্ভাবনা কি বোধগম্য হবে? ওভারঅল কি থাকছে আগামীর কৃষিতে? আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশকে আর কৃষি প্রধান দেশ বলা যায় না। কারণ বাংলাদেশে ধীরে ধীরে কৃষির প্রকোপ কমছে, আর বাড়ছে শিল্প ও নগরায়ন। জনমনে বাসা বেঁধেছে বিলাসিতা। তারা আজ গ্রামে থেকে সারা শরীরে কাদা মেখে সারাদিন কাজ করতে নারাজ। আজকে শিক্ষিত সমাজের কাছে কৃষি ও কৃষক মানেই যেন খ্যাত। আর যারা এখনো কৃষির সাথে জড়িত আছে, তারা যেন এর থেকে বের হওয়ার দরজা খুঁজছে। এর অন্যতম মূল কারণ হচ্ছে সিন্ডিকেট। আর এই সিন্ডিকেট ব্যবসায়ীরা দরিদ্র কৃষকদের ন্যায্য মূল্য পাওয়া থেকে দূরে রাখছে। কিছুদিন আগে সংবাদ প্রকাশের এক প্রতিবেদনে উঠে আসে পাবনায় প্রতি কেজি বেগুন পাইকারি মূল্যে বিক্রি হচ্ছে 2 টাকা, আর সেই একই বেগুন ঢাকায় এসে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। সাধারণ মানুষ ঠিকই বেশি দাম দিয়ে কিনে খাচ্ছে, কিন্তু কৃষকের পকেটে ঢুকছে না সে টাকা। তাহলে ওই টাকাটা কে পেল? সিন্ডিকেট ব্যবসায়ী। কৃষক অনেক পরিশ্রম করে ও অনেক টাকা খরচ করে ফসল ফলায়, কিন্তু সে ন্যায্য মূল্য পায় না। কিন্তু একজন সিন্ডিকেট ব্যবসায়ী খুব সহজেই ভালো পরিমাণ টাকা প্রফিট করে নিচ্ছে। এটা বাংলাদেশের চিত্র হলেও পৃথিবীর অন্য দেশে এই চিত্রটা ঠিক তার বিপরীত। বাংলাদেশের শিক্ষিত যুবকেরা যখন কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখনই কেনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশে কৃষির প্রতি ঝোঁক বাড়ছে শিক্ষিত যুবকদের। শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে কৃষকদের জন্য ভর্তুকির ব্যবস্থাও আছে। DW এর এক রিপোর্টে কেনিয়ার অনেক শিক্ষিত যুবকের কৃষির সাফল্যের কথা উঠে এসেছে। তারা স্থানীয়ভাবে ও অনলাইন ব্যবহার করে কৃষিতে সাফল্যের মুখ দেখেছে। ইউরোপ কিন্তু কৃষি প্রধান দেশ ছিল না, আর ইউরোপে কৃষির সাথে যুক্ত মানুষের সংখ্যা মাত্র 3%। আর এই 3%কেই ইউরোপীয় ইউনিয়ন বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছে। আর এতে করে তারা যেমন দেশের অর্থনীতিকে সবল করছে, সেই সাথে বেকারদেরও কর্মসংস্থান তৈরি হচ্ছে। বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তাহলে একটা শিক্ষিত যুবক পড়ালেখা শেষ করে কৃষিকে পেশা হিসাবে নিবে, এটা তাদের ভাবনাতেই আসে না। আসলে এটা তাদের দোষ না, দোষ আমাদের সমাজের। আমরা ছোটবেলা থেকেই এটা শিখে এসেছি যে যারা পড়ালেখা করে না, জীবনে ব্যর্থ, তারাই কৃষিকাজ করে। ইভেন আমাদের সমাজে কারো বাবা কৃষক হলে তার পরিচয় ব্যবহার করতে আমরা দ্বিধাবোধ করি। কিন্তু আপনি কি জানেন, বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। কৃষি একমাত্র পেশা হতে পারে যার মাধ্যমে আমাদের শরীর ভালো থাকতে পারে, যার মাধ্যমে আমরা বিশুদ্ধ খাবার পেতে পারি এবং আয়ের পথ তৈরি হয়। এগ্রিকালচার ইজ দ্য মোস্ট হেল্পফুল, মোস্ট ইউজফুল অ্যান্ড মোস্ট নোবেল এমপ্লয়মেন্ট অফ এ ম্যান। জর্জ ওয়াশিংটনের এই কথাটা বুঝতে আপনার হয়তো পুরো জীবনটাই শেষ হয়ে যাবে, কিন্তু আপনি যখন এই কথাটি বুঝতে পারবেন, তখন আপনার জীবনকে নতুন করে সাজানোর জন্য সময় এবং সুযোগ কোনোটাই পাবেন না।
ঠিক যেভাবে দিনের পর দিন ভেজাল সবজি এবং ফল খেয়ে আপনার জীবনকে ঝুঁকিতে ফেলছেন, সেভাবে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎকেও ঝুঁকিতে ফেলছেন। আজ বাংলাদেশের হসপিটালগুলোতে জরুরি বিভাগে প্রতিদিনই বাজার থেকে কেনা ফল ও সবজি খেয়ে অসুস্থ হওয়ার খবর আসছে। আর গবেষকরা ধারণা করেন আগামী 5 থেকে 10 বছরের মাঝে ফল ও সবজিতে ভেজাল ও কীটনাশক ব্যবহারে মৃত্যুর হার অন্যান্য প্রাণঘাতী রোগের চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা আছে। আর প্রতি বছর হাজার হাজার লোকের মৃত্যু হবে এই ভেজাল খাবারের কারণে। কিন্তু কিছু করার থাকবে না, কারণ খাবার এমন একটা মৌলিক চাহিদা যেটা না থাকলে বেঁচে থাকার কথা কল্পনাও করা যায় না। আজকাল আমাদের বাজারে গেলে সবচেয়ে বেশি ভেজালের ভয় থাকে। আপেল, কমলা, কলা, আম এবং সবজি সবকিছুতেই ভেজাল আর বিষাক্ত উপাদান। বিষমুক্ত সবজি আজ ঢাকার বাজারে খুঁজে পাওয়া দুষ্কর। বড় বড় কাঁচা বাজারে বেশিরভাগ সবজি হাইব্রিড এবং কীটনাশকে ভরা। এই সবজি খাবার কারণে একদিকে যেমন আসল খাবারের স্বাদ হারিয়ে যাচ্ছে, অন্যদিকে অকাল মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আজ বাজারে যা কিছু টাটকা এবং কীটনাশক মুক্ত সবজি আছে সেগুলোর দাম অনেক চড়া, যা আমাদের দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে। বাজারে কৃষিজাত সকল পণ্যের এই লাগাম ছাড়া দামের কারণ কি শুধুই মজুতদার? এর আরো একটা বড় কারণ মানুষের কৃষি থেকে মুখ ফিরিয়ে নেওয়া। 1972 সালে দেশ যখন স্বাধীন হয় তখন দেশে কৃষকের সংখ্যা ছিল 85%। মানে একটা দেশের অর্থনীতির প্রায় পুরোটাই কৃষির উপর নির্ভরশীল। দি গ্লোবাল ইকোনমির 2021 রিপোর্ট অনুযায়ী বর্তমানে বাংলাদেশে কৃষির সাথে যুক্ত জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার 37.09%। কিন্তু এর ঠিক 30 বছর আগে 1991 সালে যা ছিল 64.03%। মাত্র 30 বছরে কৃষিকাজ ছাড়ে প্রায় 50% মানুষ, আর তারা শহরমুখী হয়ে কৃষি জমি ধ্বংস করে বাড়িঘর ও মেল কারখানা তৈরি করছে। 2021 এক পরিসংখ্যান অনুযায়ী বর্তমান বাংলাদেশের মোট কৃষি জমির পরিমাণ 77.35%, যা 1976 সালে ছিল 91.83%। যেখানে একটা দেশের অর্থনীতির একটা বড় অংশ কৃষি, সেখানে এভাবে কৃষি জমির পরিমাণ কমে যাওয়া একটা ভয়ঙ্কর ব্যাপার। এর কারণ দুটি: 1, শিক্ষার হার বৃদ্ধি; 2, নগরায়ন। আমরা যতই শিক্ষিত হচ্ছি ততই যেন ক্রমাগত কৃষি থেকে দূরে সরে যাচ্ছি। 1991 সালে শিক্ষার হার ছিল মাত্র 35.03%। তখন কৃষকের সংখ্যা ছিল 64.73%। আর আজ শিক্ষার হার 74%, কিন্তু কৃষকের পরিমাণ অর্ধেকে নেমে গেছে। এভাবে কি শিক্ষার মূল উদ্দেশ্য সাধিত হবে? যেখানে অন্যান্য দেশের তরুণ প্রজন্ম শিক্ষিত হয়ে বিভিন্নভাবে কৃষিকে আধুনিকায়ন করছে, সেখানে আমরা কৃষি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আজ আমরা কালো চশমা ও কোট প্যান্ট পরে ফেক ভদ্রলোক সেজে কৃষিকে নষ্ট করছি, যার কারণে আজ নিজেদেরকেই স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে। 20 শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের মানুষ যেখানেই জন্মাতো প্রায় সেখানেই মৃত্যুবরণ করত। বেশিরভাগই জন্ম হতো গ্রামে। তাদের শৈশব, কৈশোর, বিবাহিত জীবন, কর্মজীবন বেশিরভাগই ছিল গ্রাম কেন্দ্রিক। যদিও ব্রিটিশরা এদেশে প্রথম শিল্পায়ন শুরু করেছিল, কিন্তু সেটা এদেশের মানুষের উপর তেমনভাবে প্রভাব ফেলেনি। দেশ স্বাধীনের পর বাংলাদেশে নতুন করে শিল্পায়নের বিকাশ ঘটে। পোশাক শিল্প, চামড়া শিল্প, চিনিকল, পাটকল, সার কারখানা, প্লাস্টিক, সিরামিক সহ বিভিন্ন কারখানার জাতীয়করণ করা হয়। একে একে গার্মেন্টস শিল্প বিস্তার লাভ করতে থাকে। চট্টগ্রাম এবং ঢাকা শিল্পনগরীতে পরিণত হয়। তখন বাংলাদেশের মানুষজন গ্রাম ছেড়ে শহরমুখী হতে থাকে। কাদামাখা ক্লান্ত শরীর আর তাদের টানে না। শহরের আধুনিক জীবনের স্বপ্ন তাদের চোখে বাসা বাঁধে। নগরায়ন এভাবে বেশ জাঁকজমকভাবে চলতে থাকে। অনেকেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখে কখন শহরে যাবে। আর এভাবে নগরায়নের ফলে প্রতি বছর নতুন করে 5 থেকে 6% মানুষ গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে। এর মারাত্মক ফল লক্ষ্য করা যাচ্ছে কৃষিতে। গ্রামে যেমন কৃষকের অভাব, সেই সাথে কৃষক না থাকায় কৃষি জমি ঘর তৈরি এবং অন্যান্য কাজে ব্যবহার হচ্ছে, যার ফলে আজ আমরা এভাবে খাবারের সংকট ও ভেজালযুক্ত খাবারের ভয়াবহ থাবার শিকার হচ্ছি। দিন যত যাচ্ছে মানুষের মাঝে বিলাসিতা ততই বৃদ্ধি পাচ্ছে, আর সেই সাথে কমছে মানুষের আয়ও। আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে সার্ভিস সেন্টার ও রিয়েল এস্টেট বিজনেস। ঢাকা ও চট্টগ্রামের মতো বড় 2 বাণিজ্যিক শহরে কৃষি জমি লক্ষ্য করা যায় না বললেই চলে। দেশের অন্যান্য অঞ্চলেও কৃষি জমির পরিমাণ একেবারেই কম, আর এই জমিগুলি অধিকাংশই কিনে নিচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। দেশে রিয়েল এস্টেট কোম্পানির সংখ্যা আজ অনেক। এরা প্রতি মাসে ভালো পরিমাণ জমি কিনে নেয় আর গড়ে তোলে শিল্প কারখানা এবং আবাসিক প্রকল্প। 1985 সালে যখন প্রথম রিয়েল এস্টেট কোম্পানি চালু হয়,
তখন তারা শুধু বিজনেস প্ল্যান্ট স্থাপন করত। তারপর তারা ধীরে ধীরে আবাসিক প্রকল্প, গোদাম দোকান ইত্যাদিতে শিফট হয়েছে। আপনি হয়তো এটা জেনে চমকে যাবেন যে বর্তমান কিছু রিয়েল এস্টেট কোম্পানি এগ্রো ফার্ম চালু করেছে, আর সেখানে অনেক লোককে কাজ দিচ্ছে। আপনি কি মনে করেন ভবিষ্যতে রিয়েল এস্টেট কোম্পানিগুলো হাউজিং নিয়ে থাকবে? একটা সময় রিয়েল এস্টেট কোম্পানিগুলো কৃষিকাজ চালু করবে, যার সূচনা ইতিমধ্যেই হয়ে গেছে। আর ভবিষ্যতে যখন কৃষি জমির পরিমাণ কমে আসবে এবং কৃষিজাত পণ্যের সংকট দেখা দিবে, তখন রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের কিনা জমিতে কৃষিকাজ শুরু করবে এবং শিক্ষিত যুবকদের এই কাজে নিয়োগ দিবে। যেহেতু এদের খরচ অনেক, সেহেতু শিক্ষিত লোকদের চড়া বেতন দিতে হবে আর তাদের উৎপাদিত পণ্যের দাম অনেক বাড়িয়ে দিবে। তারা এটাও করতে পারে, আজ আমরা যে বিষাক্ত কীটনাশকের ভয়াবহ গ্রাসে জীবননাশের দিকে যাচ্ছি, সেটা থেকে আমাদেরকে মুক্তি দিতে কীটনাশক মুক্ত ফল ও সবজি আবাদ করবে আর বাজারে আনবে, যার মাধ্যমে হয়তো আমরা কিছুটা লাভবান হব, কিন্তু আমরা একটা পরাধীনতার মাঝে ঢুকে যাব। সাধারণ কৃষকের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে আর প্রতিটি জিনিসের দাম অনেক চড়া হবে। আমরা এখনই যদি কৃষির প্রতি সচেতন না হই, তাহলে খুব শীঘ্রই এমন পরাধীনতার মাঝে পড়তে হবে, আমাদের আবার কৃষির মাঝে ফিরে যেতে হবে। এর থেকে বের হবার কি কোনো উপায় নেই? অবশ্যই আছে। আমরা চাইলেই আমাদের সামান্য প্রচেষ্টার মাধ্যমে সব সিন্ডিকেট দূর করতে পারি, আবার কৃষিজাত পণ্যের বিশুদ্ধতা ফিরিয়ে আনতে পারি। দারুণ কিছু উপায় অ্যাপ্লাই করে ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে কৃষিকাজ করতে পারি। চলুন তাহলে এবার সেই উপায়গুলো জেনে নেই, যা মেনে চললে আপনার প্রয়োজনীয় সবজি বা কৃষিজাত পণ্য আবাদ করতে পারবেন। নাম্বার 1, বাড়িতে থাকা ফাঁকা জায়গার ব্যবহার। শহরে বা গ্রামে আমাদের অনেকেরই বাড়ি আছে, আর সেখানে অল্প কিছু হলেও ফাঁকা জায়গা আছে, কিন্তু সেই জায়গার সদ্ব্যবহার আমরা করতে জানি না। অনেক সময় দেখা যায় ময়লার স্তূপ বা আগাছার বাসা হয় সেই জায়গায়। একটু সচেতন হলে সেই জায়গায় ছোট ছোট সবজির গাছ, যেমন পেঁপে, মরিচ, টমেটো, বেগুন, ফলের মধ্যে কলা, আম, পেয়ারা ইত্যাদি। শুধু তাই নয়, বিদেশ থেকে আসা অ্যাভোকাডোর চাষও করতে পারেন, যার মাধ্যমে আপনি বিষমুক্ত ফল পেলেন, সেই সাথে বাড়তি আয়ও হলো। নাম্বার 2, অশিক্ষিত মানেই কৃষক। কৃষিকাজ করা মানে চিরকাল ছাত্র থাকা, প্রতিদিন নতুন নতুন কিছু নিয়ে আসা। জন কর্নেল, কৃষিকাজ মানেই অশিক্ষিতর কাজ নয়, বরং ভালোভাবে কৃষিকাজ করতে শিক্ষার প্রয়োজন আছে। আর কৃষির মতো গুরুত্বপূর্ণ একটা খাত, যার মাধ্যমে আমরা খাবার পাই, আমাদের প্রয়োজনীয় বস্ত্র পাই, বাসস্থান পাই, ইভেন চিকিৎসার জন্য ওষুধও পাই, সেটাকে এভাবে অবহেলা করা মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা। তরুণ সমাজ একটা দেশের প্রধান চালিকা শক্তি, আর এই তরুণ সমাজ যদি কৃষির থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে কৃষির অবস্থা আরো শোচনীয় হবে, এটা বলার অপেক্ষা রাখে না। আজকের দিনে আমরা দেশি ফল ও সবজির বদলে বিদেশি ফল ও সবজি, যেমন চেরি টমেটো, অ্যাভোকাডো, লেটুস পাতা, থাই পাতা ইত্যাদিতে ঝুঁকে পড়েছে। এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু সমস্যা হলো এগুলো বাইরে থেকে ট্যাক্স দিয়ে নিয়ে আসার কারণে আমাদের বেশি দামে কিনে খেতে হয়। সবচেয়ে ভালো খবর হলো আমাদের দেশে কৃষিবিদরা এগুলো আমাদের দেশে ভালোভাবে আবাদ করার জন্য গবেষণা করছেন, আর ইতিমধ্যেই কিছু ফল যেমন ড্রাগন, মাল্টা, স্ট্রবেরি, ব্রোকলি দেশে সফলভাবে আবাদ হচ্ছে। আমরা চাইলেই বাসার ছাদে বা ফাঁকা জায়গায় এগুলো অল্প পরিসরে আবাদ করতে পারি। এরকম আরও অনেক উপায় আছে, যার মাধ্যমে আপনি ছোট পরিসরে কৃষিকাজ শুরু করতে পারেন। আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য ছিল কৃষির ভবিষ্যৎ সম্পর্কে কিছু ধারণা দেওয়া। আমার এই ভিডিও দেখে আপনি যদি কোনোভাবে কৃষির দিকে ফিরে আসেন, তাহলে আমার সার্থকতা। ভালো থাকবেন।